আমি বিশ্বাস করি এইবার যে বিস্ফোরণটি ঘটবে জনতার, সেই বিস্ফোরণও কিন্তু এই তরুণরাই নেতৃত্ব দিবেন, যারা এই প্রতারকদের সিনিয়র থেকে শুরু করে জুনিয়র প্রতারকদেরকে উন্মোচন করলে পৃথিবীকে শিক্ষা দিবে যে প্রতারণার ঠাঁই নাই রাজনীতিতে, জঙ্গিবাদের ঠাঁই নাই পৃথিবীতে। বাংলার মানুষ বারবার সম্প্রীতির কথা বলেছে। এখন কেউ কেউ বলছেন তাহলে আবু সাইদকে কি ওরা নিজেরাই মেরেছে কিনা? যদি ওনারা প্ল্যান করেই করে থাকে তাহলে আবু সাইদের হত্যাকাণ্ডটা কি? ইতিহাস বড় নিষ্ঠুর ইসমাইল ভাই, সত্য কোনো না কোনো ভাবে বেরিয়ে আসে। আমি এখনই এখানে বসে থেকে এটা বলতে পারবো না। যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমার তৌফিক থাকে, আমি তো বলেছি জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারে আমি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে চাই, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। না, সংবিধান লঙ্ঘন করে ফেলছে তো, এটা এখন আর নেই। আলী রিয়াজ সাহেব বলেছেন যে আমরা লঙ্ঘন না, না, করেছি, এটা- এটা ওনারা করছেন। আপনিও মাথায় আরে, রেখে কথা বলতে হবে, সংবিধান নাই। আচ্ছা, এটা ওনারা 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 বইলা প্রাউড ফিল করতে পারেন। এই আলী রিয়াজ সাহেবেরই এক বাক্যই ওনারা ফাঁসির কাছে ঝোলানোর জন্য এনাফ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিহ্নিত করেছিলেন নিউ মুসলিম লিডার। খুব সিগনিফিক্যান্ট ডায়লগটা। উনি অর্থনীতিবিদ না, উনি পলিটিশিয়ান না, নিউ মুসলিম লিডার, কোট আন কোট বলছি। বাংলাদেশের সাধারণ মানুষ অন্তত পক্ষে ইউনূস সাহেবকে মুসলিম লিডার হিসেবে জানতো না, এই গত 10 মাস যাবত টের পাচ্ছে। এখন মালয়েশিয়ার জঙ্গি ধরার পর টের পাওয়া যাচ্ছে। ফলে টাইম যখন মুসলিম লিডার হিসেবে ইন্ডিকেট করে, তার মানে দে হ্যাভ দ্যাট ইনফরমেশন অফ ইন্টেলিজেন্স। অনেক আগে থেকে হয়তো তাদের জানা ছিল, যা আমার আপনার মতো সাধারণ মানুষের জানা ছিল না। আমাদের কাছে উনি নোবেল শান্তি বিজয়ী, আমাদের কাছে উনি একজন অর্থনীতিবিদ, আমাদের কাছে উনি একজন গ্রামীণ ব্যাংকের প্রবক্তা, এইসব নানা অভিজ্ঞতা তাকে আমরা দিতে পারবো। কিন্তু উনি যে মুসলিম লিডার সেটা তো জানা ছিল না, 10 মাসে জানলাম। এবং এখন দেখতে পাচ্ছি জঙ্গিদেরও প্রশ্রয়দাতা উনি। এর চেয়ে দুঃখজনক, লজ্জাজনক তো আর কিছু হতে পারে না। তোমরা এখন জুলাই জুলাই করো, তোমরা যে পুরাটা জু এবং লাই, তোমরা যে চিড়িয়াখানা মিথ্যা নিয়ে আসো, ওরা যে চিড়িয়াখানার চিড়িয়া হয়ে গেছে এবং লাই যে ওদের মূল দর্শন প্রমাণ তো করছে তারা, আমি তো করছি না। খোদ তাদের মাস্টার মাইন্ড যে বলছে সেই তো বলছে হ্যাঁ আমরা মিথ্যা কথা কইছি। ষড়যন্ত্র, ষড়যন্ত্র বলছি, ষড়যন্ত্র। আমাদের অতিথি নজরুল ভাই, আমি যে কথাটি বলছিলাম যে বিদেশের দেশি জঙ্গি মালয়েশিয়াতে, যে আপনি খবরটা নিশ্চয়ই জানেন, আপনি নিশ্চয়ই না, আপনি জানেনই, আপনারা খোঁজ খবর রাখেন। আপনার মন্তব্য কি? আমরা কোন দিকে যাচ্ছি? বিদেশে যদি এরকম ধরা পড়ে বা এরকম তারা বের করে, বাংলাদেশের যে ম্যান পাওয়ার আমাদের বিদেশে যায়, আমাদের তাদের অবস্থানটা কি হবে? আপনি একটু ব্যাখ্যা করুন প্লিজ। দেখুন, এটা পুরনো কিছু না, এই অভিযোগটা একেবারে নতুন না। যে বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা ছিল, বর্তমান সরকার শুধুমাত্র স্বীকার করে না, এখন যারা ক্ষমতায় আছে এবং সরকারের যারা রেসপন্সিবল তারা স্বীকার করে। যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে, আপনি যে জঙ্গির কথা বললেন, দেখেন শুরুটা যেটা করেছিল যে এই সরকার তো জঙ্গি আছে বলে স্বীকারই করেন না। এক, তার যারা এই সরকারের পক্ষের যে সমস্ত লোক, আমি নাম ধরেই বলতে পারি, যে মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকায় ক্রমাগত লিখে যাচ্ছে যে আগে যা যা জঙ্গি তৎপরতা হয়েছে বা জঙ্গি যে সমস্ত ধরা হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে, সেগুলো নাকি জঙ্গির সাজানো নাটক। তো এই জাতীয় কথাগুলো বলা হচ্ছে। আমরা এই জাতীয় কথা নতুন কোনো কিছু শুনি, নতুন না এটা আমাদের জন্য। ধরেন নিশ্চয়ই আপনার মনে আছে, বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল 2003-4 সালের দিকে, যে আমাদের দেশের উত্তরাঞ্চলে বাংলা ভাই নামে একটা চরিত্রের আগমন ঘটেছে, সিদ্দিকুর রহমান বাংলা ভাই। এবং তিনি একটি সংগঠন করেছিলেন জামিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ, যেটা জেএমবি নামে পরিচিত। এবং সেখানে কিভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে মানুষের প্রতি কি ধরনের নির্যাতন করেছেন, পরবর্তীতে উনি সেখানে সশস্ত্র প্রশিক্ষণ কিভাবে দিয়েছেন, সেগুলো দেশ ও জাতির কাছে একেবারে উন্মুক্ত থাকলেও এই সময়কার বিএনপি জামাত সরকারের তৎকালীন মন্ত্রী মতিউর রহমান নিজামীও বলেছিলেন যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। কিন্তু ইতিহাসের টুর সত্য এমনই ছিল যে আমরা গণমাধ্যম কর্মীরা সেদিন তাদের কাছে অনেক চক্ষুশূল হয়েছিলাম, গালিগালাজ খেয়েছিলাম। কিন্তু তারা বাধ্য হয়েছিলেন যখন 17ই আগস্ট সিরিজ বোমা হামলা ঘটলো সারা বাংলাদেশের 64টি জেলার মধ্যে 61টি জেলায় একসঙ্গে এট এ টাইম। এবং এর বাইরেও আপনি জানেন যে বরিশাল থেকে শুরু করে বরিশাল, গাজীপুর, বিভিন্ন জায়গায় আদালতে সরাসরি আইনের বইয়ের ভিতরে
অস্ত্র ভরে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে সেখানে আপনি জানেন যে বরিশালের একজন জাজ নিহত হয়েছিলেন পর্যন্ত। হুম 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 এবং তাদের দাবি ছিল যে বাংলাদেশে তাগুতের আইন চলবে না, বাংলাদেশকে শরিয়া আইন ভিত্তিক ইসলামী রাষ্ট্র বানাতে হবে। এই যখন ঘটনা, তখন কিন্তু তারা পরবর্তীতে অভিযান চালাতে বাধ্য হলেন। যেই সত্যকে তারা এড়িয়ে যাচ্ছিলেন, সেই সত্য যখন পৃথিবীর কাছে স্পষ্ট হয়ে উঠলো, তার পরবর্তীতে আপনারা জানেন যে শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের মেয়ের জামাই সানি সহ বেশ কয়েকজন চিহ্নিত আহ বলবো যে জঙ্গিদেরকে তারা ফাঁসি কাস্তে ছিল। এক রেডিওটা বলছি। এরপরেও ধরেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো 2000, আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থাকাকালীন না, একই সঙ্গে ধরেন যখন 2 বছর মাঝখানে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তারাও অনেকটা পাশ কাটানোর চেষ্টা করেছেন যে না, এই ধরনের জঙ্গি তৎপরতা বাংলাদেশে নাই। একটা জুজুর ভয় সেই সময় কাজ করতো, সেটি হচ্ছে যে আইএস তখন গোটা পৃথিবীতে নতুন ভাবে আবির্ভূত হয়েছে। সিরিয়া, আপনার মিশর, ওই বেল্টে তখন কাজ করছে আইএস। যে তাইলে আইএস বললে পরে যে কোনো সময় আমেরিকা এসে বাংলাদেশে হামলা করতে পারে, সেই কারণে আইএস বলা যাবে না বা জঙ্গি আছে এটা বলা যাবে না। একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কিন্তু সেই সময় ছিল। একই ধারাবাহিকতা চলতে থাকলো আপনার শেখ হাসিনা যখন 2009 সালে ক্ষমতায় আসলেন, তারপর থেকে সেই সময়ে একটি জিনিস লক্ষণীয় হলো, আমরা দেখলাম যে তৎকালীন সরকারের পক্ষ থেকে বেশ কিছু জঙ্গি নেটওয়ার্কে জঙ্গি তৎপরতা ধরা পড়লো। এবং 2003-4 সালে যে কথাটা আবার একটু পেছন থেকে মনে করে দিয়ে চাই, সেই সময় আমি চ্যানেল আই দিয়ে কাজ করতাম, তখন আমি অনুসন্ধানী একদম ধারাবাহিক রিপোর্ট করেছিলাম যে বাংলা ভাই কোথায় কোথায় কোন কোন জায়গায় লুকিয়ে আছেন, কোথায় কোথায় জঙ্গি তৎপরতা হচ্ছে। এবং সেই সময় একজন আসামি হঠাৎ করেই ধরা পড়েছিলেন কুমিল্লাতে, তরিকুল বলে এক ভদ্রলোক, এবং তার সঙ্গে আমার সরাসরি ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল। তিনি সেই সময় বলেছিলেন যে হাটহাজারীর যে বড় মাদ্রাসা, অর্থাৎ যেটাকে আমরা শফিউদ্দিনের মাদ্রাসা হিসেবে জানি, হাটহাজারী মাদ্রাসা এবং ভালুকা একটি জায়গা, হ্যাঁ, এবং ভালুকা ময়মনসিংহের ভালুকা একটি জায়গাতে তারা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন। তার সেই কথার সূত্র ধরে আমরা কিন্তু আমাদের তৎকালীন ময়মনসিংহের স্থানীয় প্রতিনিধির সহায়তায় আমরা ময়মনসিংহের ভালুকাতে গিয়ে কিন্তু পেলাম একটা মাদ্রাসা, এবং যেই মাদ্রাসাতে একেবারে সেইখানে রেকি করা, মানে ধরেন যে গাছের উপরে ঘর বানিয়ে বাইনোকুলার দিয়ে বসিয়ে জঙ্গিরা দূরবর্তী রাস্তা, পুলিশ আছে কিনা সেই সমস্ত জিনিসের খোঁজ খবর নিত। বাংকার কাটা ছিল, সেইখানে আমরা ওই জেএমবি যে সমস্ত বোমা ব্যবহার করেছিল, সেইখানে ঝাঁকি জালের যে পাথর, এরকম অসংখ্য পাথর আমরা মজুদ পেলাম, এবং এটা সারা দেশে তখন অত্যন্ত চাঞ্চল্য তৈরি করেছিল। এবং একই কায়দায় যখন নাকি আমরা ওই চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামের ছোট কুমিরা বাজারে গিয়ে কিন্তু একটি গ্রামে রাবেতা আল ইসলামের সহায়তায় একটি গ্রামে 4টি বড় বড় মসজিদ ছিল। আমি একদম স্পষ্ট, আপনাদের এখনো গেলে পাবেন, রাবেতা আল ছোট কুমিরা বাজারের পাশেই। এবং সেইখানে যেই বোমার অভিযান পরবর্তীতে গ্রেপ্তার হন, তার গ্রামের বাড়ি তার থেকে ধরেন যে এই 500 গজের মধ্যে তার গ্রামের বাড়ি সেই জায়গায়। আমি সেই বোমার অভিযানের বাবা মায়ের, ভাইয়ের, বোন জামাইয়ের প্রত্যেকের ইন্টারভিউ সেই সময় করেছিলাম। এবং তখন এই বোমা মিজান কিন্তু কারাগারে আটক ছিল। এবং আপনি জানেন যে সেই বোমা মিজান পরবর্তীতে একবার ঢাকায় জজ কোর্টে হাজিরা দিতে এসে তার সহযোগী জঙ্গিরা তাকে কিন্তু চিন্তাই করে নিয়ে যায়। ঢাকা থেকে যখন আবার কাশিমপুর যাচ্ছিল, রাস্তার মাঝখান থেকে চিন্তাই করে নিয়ে যায়। সেই বোমা মিজান কিন্তু আজ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। এখন কি অবস্থা হিস্ট্রিগুলো বলেন প্লিজ। আমি মনে করলাম আপনাকে হিস্ট্রিগুলি না বললে পরে আপনি এই আজকে কেন মালয়েশিয়ার এই ঘটনা এটা রিলেট করতে পারবেন না, ফলে সেই কারণে আমি ব্যাকগ্রাউন্ড গুলো বলে আসছি। এখন দেখেন, প্রথমে ঠিক ছিল জেএমবি। আমি সেই সময় গিয়ে জানলাম ওই তরিকুলের মাধ্যমে যে হরকাতুল জেহাদ, যেটি আফগানিস্তান যোদ্ধাদের মাধ্যমে গ্রহণ করা হয়েছিল, যেটি মুফতি আব্দুল হান্নানের নেতৃত্বে গঠিত হয়েছিল, যারা আফগান ফেরত যোদ্ধা ছিলেন, তাদের একটি সংগঠন থেকে হরকাতুল জিহাদ, সেটিও বিএনপি খালেদা জিয়ার প্রথম আমলে 91 থেকে 96 যখন ছিলেন, সেই সময় এটি প্রকাশ্যে প্রেস ক্লাবে সমাবেশ করে ধরা হয়। পরবর্তীতে হরকাতুল জিহাদকে আন্তর্জাতিক চাপে পড়ে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছিল সেই সময় সরকার। এরপর আবির্ভূত হলো যে সেই হরকাতুল জিহাদেই কোট আন কোট বলছি 21শে আগস্টের বোমা হামলার যে ঘটনা, গ্রেনেড হামলার যে ঘটনা, এটাকে কেন্দ্র করে এটা ভেঙে যায়। হরকাতুল জিহাদ ভেঙে গিয়ে আরেকটি নতুন সংগঠন হয় মাওলানা আব্দুল রৌফের নেতৃত্বে তামিরাতে দিন।
সেটিও আমরা ওই সময় অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে প্রমাণ করলাম, এবং সরকার ওই তামিলাতে দিন সিদ্ধ করলো পরবর্তীতে। এবং আপনি জানেন যে 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যখন বিচার শুরু হলো, পরবর্তীতে কিন্তু এই 21শে আগস্টের ক্ষেত্রে আমি যেই যা নামগুলি বলছি প্রত্যেকটা মানুষ যুক্ত ছিল, এবং যেই তরিকুল ভিন্ন একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল, অদ্ভুত রকম ভাবে পরবর্তীতে জানা গেল ওই তরিকুলই বলেছে যে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, যিনি বাংলাদেশে নিযুক্ত ছিলেন সিলেটে, তার উপর যে বোমা হামলা হয়েছিল, এই বোমা হামলার ওয়ান অফ দা সোলজার ছিলেন কিন্তু এই তরিকুল ইসলাম। এবং এই তরিকুল ইসলামের পরবর্তীতে সেই বিচারের পরে তার কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আমরা এই যে এবার আসি আপনার এখানে, এই ধারাবাহিকতা চলতে চলতে আমি 2024 সালে যখন এই আন্দোলনটি শুরু হয়, যেটা জুলাই আন্দোলন নামে পরিচিতি পেয়েছে, আমি তখন কিন্তু গণমাধ্যমে এই আন্দোলনের সফলতার আগেই ওটার আন্দোলনের পেছনে যে রাজনৈতিক অন্য উদ্দেশ্য আছে, একটি বিশেষ মতাদর্শের লোকেরা যুক্ত আছে, এটি বাংলাদেশের একাধিক গণমাধ্যমে একাধিকবার আমি বলেছি যে এদের সঙ্গে জঙ্গি গোষ্ঠী যুক্ত আছে, তাদের পেছন থেকে কাজ করছে। তখন সরকারের কেউ আমার কথা বিশ্বাস করতে চায় নাই, তাদের টনক নড়ে নাই। বাংলাদেশের কথিত সুশীল সমাজ তারা আমাকে নিয়ে ঠাট্টা মস্করা বলেছে যে আমি সবকিছুতে জঙ্গি খুঁজে পাই। আজকে পরবর্তীতে, এবং যখন সর্বশেষ 3রা আগস্ট পর্যন্ত আমি বলেছিলাম, স্পট বলেছিলাম কোথায় কোথায় কাজ করছে জঙ্গিরা, সরাসরি অংশগ্রহণ করছে, স্পেশালি উত্তরা, যাত্রাবাড়ি এবং রামপুরা অঞ্চলে যে জঙ্গিরা মানে একদম অ্যাক্টিভলি সহিংস ফাইট করছে, এই কথাগুলো একদম স্পষ্ট ভাষায় গণমাধ্যমে সেই দিন আমি বলেছিলাম। আচ্ছা, সেই কথাগুলো বলার পরেও অনেকেই বিশ্বাস করেন নাই, কারণ এই আন্দোলনে কিছু সাধারণ মানুষও কিন্তু যুক্ত হয়ে পড়েছিলেন ততদিনে। আজকে এসে এই আন্দোলনের নেতৃত্ব দানকারী যারা যারা কেউ কেউ এখন ক্ষমতারও অংশীদার, তারা এখন বলছেন যে হ্যাঁ আমাদের প্রি প্ল্যান ডিজাইন ছিল। তারা এখন বলছেন যে সেইখানে তারা বলছেন যে প্রথম অংশে দেখেন, আমি কিন্তু সেই প্রথম অংশ থেকেই বলে আসছিলাম, এবং আমি বলে আসছিলাম যে 145 জনের মধ্যে প্রথম যখন 135 জন সমন্বয়ক ডিক্লেয়ার করলো, যে সারা দেশে তাদের ওই সমন্বয়কদের অধিকাংশই শিবির এবং হিজবুত তাহরীর সদস্য, আমার কথা কেউ আমলে নেয় নাই তখন। আজকে প্রমাণিত, মানে ওরাই প্রমাণ দিচ্ছে, আমি দিচ্ছি না কিন্তু। মানে আমি তো ওই সময়ই জানতাম, মানে আমার কাছে একটা নিশ্চিত ইনফরমেশন ছিল। এইখানে যে জঙ্গি উত্থান ঘটেছে 5ই আগস্টের পরে, আমি একাধিকবার আপনার মতো আরো বেশ কয়েকজনকে আমি বলেছিলাম কিন্তু, এবং আপনার মনে আছে প্রথম যখন আপনার সঙ্গে বললাম, এবং সেই সময় আমি জুলাই এই আন্দোলনে ছিল, আপনি বলছিলেন যে আপনি আমার জুলাইয়ের বিষয়ে আরেকদিন বসবো আমরা, যে আমি জানতাম, আমি দেখতে পেয়েছিলাম, এবং আমার যে তথ্য সোর্স দীর্ঘদিন আমি এই বাংলাদেশের জঙ্গি তৎপরতার উপরে অনুসন্ধানে রিপোর্ট করার ফলে ওদের ভেতর থেকে তো আমার অসংখ্য সোর্স তৈরি হয়েছিল, ফলে আমি খবরগুলো জানছিলাম। যাত্রাবাড়িতে নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গিরা অংশ নিচ্ছে সশস্ত্র অবস্থায় সরাসরি, এই তথ্য আমি গণমাধ্যমে বলেছিলাম, আমলে নেন নাই। আজকে আমি এই আপনার এখানে বলার আগে 2-3 দিন আগে প্রবাসী স্বামী ফজলুল বাড়ির সঙ্গে আমি বলেছি যে মালয়েশিয়ায় যে জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে, এইখানে কমপক্ষে 3 জন আছে নরসিংদী। গতকালকে বাংলাদেশ সরকার বলছে যে 3 জন ইতিমধ্যে ফেরত এসছে, তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে, আমরা খতিয়ে দেখছি। আর ওই 36 জনের পরিচয় জানতে চেয়েছে। আমি যখন গণমাধ্যমে ওপেন চ্যালেঞ্জ করলাম যে আমার মতো একটা ছোট মানুষ, আমি জানি, আমি রিপোর্টার হিসেবে যখন আমি সোর্সটা পেলাম, তাইলে এই সরকারের কাছে তালিকা আছে যে সাতক্ষীরা থেকে কোন কোন জঙ্গি বেরিয়ে গেছে, নরসিংদী থেকে কোন কোন জঙ্গি বেরিয়ে গেছে সশস্ত্র অবস্থায়, কারা কারা ফেরে নাই, তাদের ব্যাপারে তো কোনো পদক্ষেপ নেয় নাই, কোনো মনিটর নাই। এই মানুষগুলি বিদেশে গেল কেমনে, আসলো কেমনে, বারবার পরিচয় পাল্টালো কেমনে? আপনি জানেন জঙ্গিদের একাধিক নাম আছে। এইবার আসলে মালয়েশিয়ার ঘটনায়, মালয়েশিয়ার এই ঘটনাতে কিন্তু এই গতকালকের বা গত সপ্তাহের না, আরো 3 মাস আগে, অর্থাৎ এপ্রিল মাসে তারা প্রথম 6 জনকে ধরে। ধারাবাহিক ছিল মালয়েশিয়ান সরকার তদন্ত প্রথম এপ্রিল মাসে ধরে। সেই সময়েও আমি অন্য আরেকজনের সঙ্গে আরেকটা অনুষ্ঠানে বলছিলাম যে মালিক কিন্তু শ্রমবাজার হুমকির মুখে পড়তে যাচ্ছে। ডক্টর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, আপনি জানেন তিনি সরজমিনেও গিয়ে এসেছিলেন, তখনই তাকে মালয়েশিয়ান সরকার ইনফর্ম করেছিল এই 6 জনের ব্যাপারে।
বাংলাদেশের কোনো তৎপরতা দেখেছেন আপনি এরপর? না 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 না, দেখিনি। আচ্ছা, 6 জনের পরে আবার ধরা পড়েছে 18 জন মে মাসে এসে, আচ্ছা। হুম, জুনে এসে 36 জন। হুম, এবার আপনি চেনটা আচ্ছা। মেলান। হুম, হুম, হুম। তাইলে এতজন জঙ্গি ওইখানে, এবং সেইখানে তারা দাবি করেছে তারা আইএস এর জন্য ফান্ড ক্রিয়েট করতেছে। এটা হচ্ছে মালয়েশিয়া কিন্তু খুবই ডিপলি চিন্তা করে এই কাজটা করছে, কারণ তারা একটু একটু করে ইনফরমেশন পাবলিক করছে, মানে এত স্পর্শকাতর তথ্য তাদের কাছে আছে। একটা আইএস এর সঙ্গে যুক্ত বলে যখন নাকি তথ্যটি থাকে, মালয়েশিয়ার মতো সরকার, যেই সরকারের প্রধান, এই ইন্টেরিয়ম সরকারের যিনি চিফ ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ব্যক্তিগত বন্ধু, এবং এই সরকার ক্ষমতায় আসার পর আনোয়ার ইব্রাহিম প্রথম এসেছিলেন বাংলাদেশে। এই সরকারের একটাই সাফল্য, বাইরের কেউ আসতে গেলে সেটাই মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম আসতেন। এবং আপনি জানেন আনোয়ার ইব্রাহিম দীর্ঘদিন যাবৎ ছিলেন হচ্ছে মাহাথির মোহাম্মদের সঙ্গে, সেইখানেও মাহাথির মোহাম্মদের দীর্ঘদিনের শাসন ব্যবস্থার বিদ্রোহে তারপরে কিন্তু এই আনোয়ার ইব্রাহিমের উত্থানের কথা ইউনূস সাহেবের মতো আপনি জানেন। তো যাই হোক, সেই আনোয়ার ইব্রাহিমই কিন্তু এখন বাধ্য, আমি যদি বলি যে বাধ্য হচ্ছেন যে বন্ধুর মুখোশটা উন্মোচন করে দিতে, যে বন্ধু যে প্রশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে, জি, কারণ তার জি, নিজের